স্টুডেন্টস, তোমাদের সাথে আমার তৃতীয় অধ্যায়ের ক্লাসের যে পড়াটা সেটা শুরু করতে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের পার্ট 1 38 নম্বর পেজে পার্ট 1 হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো আমরা জানি আইসিটি, ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, কি বলে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। তো এই আইসিটির নিরাপদ যে ব্যবহার, মানে আমার কোনো প্রকার যাতে এই আইসিটি থেকে বিপদের সম্মুখীন হতে না হয়, এই যে জিনিসটা, এই যে নিরাপত্তাটা, এই নিরাপদ ব্যবহারটা সম্বন্ধে আজকে আমাদেরকে জানানো হবে। তো আচ্ছা, একটা সময় ছিল যে বৈদ্যুতিক যন্ত্রপাতি যে সমস্ত বাসা বাড়িতে থাকতো, কিংবা দেখা গেছে যে যেগুলা মানে ঔষধ জাতীয়, কেমিক্যাল জাতীয়, কিংবা দেখা গেছে যে সকল জিনিসগুলা আগুন জ্বালানোর জন্য দেশলাই, ম্যাচ বক্স, এই ধরনের জিনিসগুলো শিশুদের নাগালের বাইরে রাখার জন্য একটা ইনস্ট্রাকশন সব কিছুর মধ্যে দেওয়া থাকতো, এবং বাসায় বাড়িতে বড় মানুষরাও দেখা গেছে কি করতো, বাচ্চাদেরকে ওগুলো থেকে একটু দূরে রাখতো। কিন্তু এখন মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে এমন একটা অবস্থা হয়েছে যে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে শিশুদেরকে তো দূরে রাখা হয়ই না, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো শিশুদের একটা খেলার বস্তু হয়ে দাঁড়াইছে। যেমন বাবা মা ঠিক মতো তাদের সহজে কাজগুলো করার জন্য কি করে, বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য দেখা গেছে আজকাল কম্পিউটার বা ট্যাব বা ল্যাপটপ বা দেখা গেছে একটা মোবাইল গেমস চালু করে কিংবা কোনো একটা ভিডিও চালু করে কি করে বাচ্চাদের হাতে ধরিয়ে দেয়। বাচ্চারা ওগুলো নিয়ে ব্যস্ত থেকে বাবা মার নিরাপদে এবং স্বচ্ছন্দে তাদের নিজেদের যার যার কাজকর্মগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারে। তো এই অধ্যায়ে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে হচ্ছে যেমন আমাদের আইসিটির যে সমস্ত জিনিসগুলো আছে, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে জিনিসগুলো আছে, কম্পিউটার, প্রিন্টার, মডেম, এই ধরনের যন্ত্রপাতিগুলো আমরা কিভাবে নিরাপদে ব্যবহার করতে পারবো যাতে এগুলো বৈদ্যুতিক সংযোগ দিয়ে কিন্তু পরিচালনা করা হয়। তো বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে নিরাপত্তার ব্যাপারটা খেয়াল করব এবং যাতে নির্ভয়ে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি তার ব্যাপার নিয়ে টোটাল চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, দ্বিতীয় প্যারাতে একটা কথা বলা হয়েছে কি, কম্পিউটার একমাত্র যে বিষয়টি নিয়ে সবারই একটু সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে তার বৈদ্যুতিক সংযোগ। আচ্ছা, কম্পিউটার আমরা যখন ইউজ করব, কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে আমাদের তেমন কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন নেই, কিন্তু একটা জিনিসের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। সেই জিনিসটা হচ্ছে কি বৈদ্যুতিক সংযোগ। যখন আমি এটাকে পাওয়ার কানেক্ট দিব, তো পাওয়ারের সাথে যখন কানেক্ট দিব তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাওয়ার কানেক্টরটা বা সকেট যেখান থেকে আমি পাওয়ার আউটপুটটা নিচ্ছি সেইগুলো মানে নিরাপদ কিনা, ব্যবহার করাটা নিরাপদ কিনা, ঝুঁকিমুক্ত কিনা। যেমন দেখো এখানে পরের পেজে একটা ছবি আছে, দেখতে পাচ্ছ? এখানে দেখো এই ছবির মধ্যে দেখা যাচ্ছে কি সুন্দর একটা প্লাগ, ঠিক আছে, একটা সুন্দর মতন একটা প্লাগ দেওয়া আছে, যে প্লাগটা সকেটের মধ্যে দিয়ে আমি পাওয়ার সাপ্লাইটা নিতে পারবো। কিন্তু দেখো এইখানে কি তার সাথে কোনো প্রকার প্লাগ আছে? নাই, প্লাগটা নাই, যার কারণে এটা কিন্তু একটা অনিরাপদ সিস্টেম। অনেক অনেক ক্ষেত্রে দেখবা যে বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে ভিডিও ম্যান যারা আসে, ভিডিও ক্যামেরা নিয়ে কিংবা লাইট নিয়ে, কিংবা দেখা গেছে ওই যে সাউন্ড সিস্টেম যারা বাজাতে আসে, ঠিক আছে, দেখা গেছে তাদেরকে দেখা যায় কি তাদের কাছে এরকম কোনো সেফটি প্লাগ থাকে না। তারা কি করে, এরকম তারের মাথাগুলো থাকে, তারা কি করে সকেটের মধ্যে তারগুলো ঢুকিয়ে দিয়ে সুন্দর মতন পাওয়ার সাপ্লাই দেয়, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কিন্তু টোটালি অনিরাপদ। যে কোনো সময় বৈদ্যুতিক একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে, অগ্নিসংযোগ ঘটে যেতে পারে, কিংবা দেখা গেছে যে শর্ট সার্কিট তৈরি হতে পারে। তো এই ধরনের নিরাপত্তাবিহীন সিস্টেম আমরা কখনোই ব্যবহার করব না। তো এই কথাটাই বলা হয়েছে যে কি কম্পিউটার যখন আমরা কানেক্ট করব বৈদ্যুতিক সংযোগের সাথে তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে। এছাড়া ল্যাপটপের ক্ষেত্রে কি বলা হয়েছে, ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি চার্জ করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, আমরা বাসা বাড়িতে যে বৈদ্যুতিক ভোল্টেজটা ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু 220 ভোল্ট, বাট ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিন্তু সেটা 220 ভোল্ট না, সেটা আমরা 440 ভোল্ট, 440 ভোল্ট হয়তো তারা ব্যবহার করে। কিন্তু আমরা বাসা বাড়িতে যে সংযোগটা বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করি সেটার ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট। এবং মানবদেহে 50 ভোল্টের বেশি যদি বিদ্যুতের সংস্পর্শে যায়, 50 ভোল্টেজের বেশির পরিমাণের বিদ্যুৎ সংস্পর্শে যদি মানুষের শরীর যায় তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে অনুভূত হয়, ঠিক আছে। আবার এরপর একটা যে জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে হৃদস্পন্দন করতে বা আমাদের মাংসপেশি ব্যবহার করে হাত পা নাড়াচাড়া করার জন্য আমাদের মস্তিষ্ক স্নায়ুর ভেতর থেকে সংকেত পাঠানো হয়। আচ্ছা, আমরা যে এই যে তোমাদের সাথে আমি কথা বলতেছি, এই যে হাত পা নাড়তেছি, ঠিক আছে, আমার চোখ বন্ধ হচ্ছে, খুলছে, ঠিক আছে, আমি হাঁটাচলা করতেছি, আমার শরীরের মধ্যে একটা মশা বসছে, মশাটা কামড় দিচ্ছে, মশাটা আমার শরীর থেকে রক্ত নিচ্ছে, তখন যে হুল ফোটানোর যে
প্রদাহটা, ব্যথাটা, সেটাও কিন্তু আমি আমার মস্তিষ্কের মধ্যে সেন্স করতেছি। এই যে সেন্সটা যে করতেছি, কিভাবে করতেছি, এটার মধ্যে একটা নার্ভ আছে, আমার স্কিনের নিচে একটা নার্ভ আছে, সেই নার্ভটা আমাকে এই সিগন্যালটা ব্রেন পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এবং সিগন্যালটা কি? ইলেকট্রিক সিগন্যাল, বৈদ্যুতিক সিগন্যাল। কিন্তু এই বৈদ্যুতিক সিগন্যালগুলো খুব ক্ষুদ্র ভোল্টেজের, যার কারণে এইগুলো আমার শরীরের ভিতর দিয়ে কন্টিনিউয়াসলি চলাফেরা করতেছে। যে কোনো কাজের যে সিগন্যাল আমার মস্তিষ্ক থেকে সারা শরীরে যাচ্ছে কিংবা সারা শরীর থেকে মস্তিষ্কে আসছে, এগুলো কিন্তু এই ইলেকট্রনিক সিগন্যাল বা বৈদ্যুতিক সিগন্যাল, বৈদ্যুতিক সংকেত। কিন্তু আমি যখন বৈদ্যুতিক শক খাবো, মানে যখন আমি কোনো কারেন্টের তারের সংস্পর্শে যাব, যখন আমার শরীরে বিদ্যুৎ প্রবাহ ওই কারেন্টের তারের মধ্য থেকে হবে, তখন দেখা গেছে কি ঘটনাটা হবে, যে বিদ্যুৎ প্রবাহের 220 ভোল্ট, সেটার কাছে আমার শরীরের মধ্য দিয়ে চলাচল করার যে বৈদ্যুতিক সংকেতগুলোর যে ভোল্টেজ, তার পরিমাণের তুলনায় অনেক বেশি থাকার কারণে আমার শরীরের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহটা ছিল, সেই বিদ্যুৎ প্রবাহটা চাপা পড়ে যাবে। মানে আমার শরীরের ভিতরে স্নায়ুগুলো যে বৈদ্যুতিক সংকেতগুলো আদান প্রদান করতেছিল মস্তিষ্কের সাথে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সেই সিগন্যালগুলোর চাইতে ওই যে বাহিরের বৈদ্যুতিক প্রবাহ, 220 ভোল্টের বৈদ্যুতিক প্রবাহ, সেটা বেশি হওয়ার কারণে আমার শরীরের অভ্যন্তরের বৈদ্যুতিক সংকেতগুলো কি হবে? চাপা পড়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কি, ওই বাহিরের বৈদ্যুতিক প্রবাহ 220 ভোল্ট, এই ভোল্টেজটা যদি বেশি সময় যাবত আমার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, আমাদের হাত পা আমরা নাড়াচাড়া করতে পারি না, ঠিক আছে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের শরীর পুরা সম্পূর্ণ অনুভূতি শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কেন হয়? এই বৈদ্যুতিক প্রবাহের কারণে কিন্তু হয়। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে যে সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ নিব আমরা, আর খোলা তারের প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেব না। এই যে খোলা তারের প্লাস্টিক সরিয়ে, ঠিক আছে, প্লাগে ঢুকিয়ে আমরা কি করতেছি? বৈদ্যুতিক সংযোগ নিতেছি। এইটা আমরা কখনোই করব না। এটার জন্য আমরা এটা আমরা কখনো করব না। আমরা করব কি? আমরা এরকম সেফটি প্লাগ ইউজ করব, ঠিক আছে। তো এরপরে যে জিনিসটা বলা হয়েছে যে আমাদের যে আমরা কম্পিউটারগুলো ব্যবহার করি, এই কম্পিউটারগুলোর মধ্যে কি থাকে? মূলত কম্পিউটারের মেইন জিনিস যেটা, সার্কিট বোর্ড, একটা বড় একটা সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড, যা কিনা তার কম্পিউটারের মধ্যে সংযুক্ত সকল প্রকার ডিভাইসগুলো মেনটেন করে চলে। সকল প্রকার ডিভাইসগুলোর একে অপরের সাথে তথ্য লেনদেন, এই কাজগুলো মেনটেন করে। তো এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু অনেক দেখবা ছোট ছোট, কখনো দেখলে দেখবা যে মাদারবোর্ডের মধ্যে অনেক ছোট 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 আইসি আছে। এই আইসিগুলো কিন্তু অত্যাধিক গরম হয়। যখন এটা দীর্ঘ সময় যাবত রানিং থাকে কম্পিউটারটা, তখন কিন্তু এই আইসিগুলো অত্যাধিক পরিমাণ গরম হয়ে যায়। কিন্তু আমরা সেটা কখনো বুঝতে পারি না। কেন বুঝতে পারি না জানো? কারণ হচ্ছে এই কম্পিউটারগুলোর ভিতরে কিন্তু একটা অলওয়েজ বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। বাতাস চলাচলের ব্যবস্থা বলতে দেখবা তোমার কম্পিউটারের পিছনে বা সামনে বা এক পার্শ্বে দেখবা কি থাকে? কতগুলো ফ্যান থাকে, ছোট ছোট ফ্যান থাকে 6 ভোল্টের, কিংবা দেখা গেছে যে 5 ভোল্টের, কিংবা দেখা গেছে বড় ফ্যান থাকে একটা 12 ভোল্টের, ঠিক আছে। এইরকম ফ্যানগুলো থাকে কেন? আমাদের এই কম্পিউটারের ভিতরে যে মাদারবোর্ডের যে আইসিগুলো, এই আইসিগুলোকে ঠান্ডা রাখার জন্য, মাদারবোর্ডটাকে ঠান্ডা রাখার জন্য। এছাড়া কম্পিউটারের মধ্যে কিন্তু প্রসেসর আছে, প্রসেসরকেও কিন্তু ঠান্ডা রাখতে হয়। প্রসেসর কিন্তু অত্যাধিক পরিমাণ গরম হয়, ঠিক আছে, সবচেয়ে বেশি গরম হয় প্রসেসর। কিন্তু এই প্রসেসরটাকেও ঠান্ডা রাখার জন্য দুটো টেকনোলজি ব্যবহার করা হয়। সর্বপ্রথম যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে থার্মাল। এটা একটা কেমিক্যাল ধরনের জিনিস। এই কেমিক্যালটাকে কি করা হয়? প্রসেসরটা যেখানে বসানো হয়, প্রসেসরটার উপরটার মধ্যে এই কেমিক্যালটা দিয়ে দেওয়া হয়। এটা স্বাভাবিক তাপমাত্রায়ও দেখা গেছে প্রায় বরফের মতো ঠান্ডা অনুভূত হয়। আমাদের নর্মাল যে রুম টেম্পারেচার, যেমন দেখা গেছে আমাদের এই যে এখন দুপুরবেলা দেখা গেছে হয়তো বা টেম্পারেচার 30 ডিগ্রি 35 ডিগ্রি টেম্পারেচার, এইরকম 30-35 ডিগ্রি টেম্পারেচারেও ওই থার্মাল যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা টেম্পারেচার দেখবা তুমি 0 ডিগ্রির কাছাকাছি, এতটাই ঠান্ডা ওইটা। তো এই থার্মালটাকে কি করা হয়? প্রসেসরের উপরে দিয়ে দেওয়া হয় যাতে প্রসেসরটাকে সে ঠান্ডা রাখতে পারে। আর দ্বিতীয় টেকনোলজি ব্যবহার করা হয় কি? প্রসেসরের উপরে একটা এক্সট্রা ফ্যান ইউজ করা হয়, যেটা এখন কম বেশি সকল প্রকার কম্পিউটার ডিভাইসের মধ্যে ব্যবহার করা হয়। মাস্ট প্রসেসরের সাথে একটা বিল্ট ইন ফ্যান ইউজ করা হয়, যেই ফ্যানটা কি করে? আমাদের এই প্রসেসরটাকে দীর্ঘ সময় ব্যবহারের সময় যে গরম হয়, এই গরম হওয়াটা থেকে ঠান্ডা রাখে। আচ্ছা, তারপর যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যে বাতাস প্রবাহ হওয়ার জন্য যে ফ্যানগুলোর কথা বললাম, এই ফ্যানগুলো
যখন চলবে তখন দেখবে কি ফ্যান চলতে থাকলে কিন্তু আমাদের ঘরের ভিতরে যে ফ্যান চলে দেখবে ফ্যানগুলো কিন্তু ময়লা হয়, কারণ আমাদের পরিবেশটাই প্রচণ্ড ধুলাবালিযুক্ত পরিবেশ, আমাদের দেশটাই এরকম, আমাদের এনভায়রনমেন্ট এরকম। তো এই ধুলাবালুর ময়লা আবর্জনার কারণে কি হয় দেখা গেছে আমাদের ফ্যানগুলো খুব দ্রুত ময়লা হয়। ঠিক তেমনি কম্পিউটারকে ঠান্ডা রাখার জন্য যে ফ্যানগুলো ব্যবহার করা হয় সেই ফ্যানগুলো কিন্তু ময়লা জমে, এবং যে পথে বাতাসগুলো প্রবেশ করতেছে কিংবা বাতাসটা বের হয়ে যাচ্ছে, গরম বাতাসটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে কিংবা ঠান্ডা বাতাসটা যে পথ দিয়ে প্রবেশ করতেছে, এই প্রবেশ পথগুলো দেখবে অনেক সময় কি হয় দীর্ঘদিন ব্যবহারের ফলে মানে বাতাস চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে যায়, ময়লার একটা স্তর পড়ে যায়, ঠিক আছে, তখন এটা বাতাস চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। এইটা খেয়াল রাখতে হবে যে বাতাস চলাচলের ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে কিনা। যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কি করতে হবে, বাতাস চলাচলের ব্যবস্থাটা পুনরায় চালু করে দিতে হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটার কথা বলা হয়েছে যে কি মানুষের মাঝখানে একটা গুজব কাজ করে, ঠিক আছে, কিরকম গুজব, অনেকে দেখবা বলে কি যে কম্পিউটার ইউজ করার জন্য কি করতে হবে, একটা এসি রুম লাগবে। দ্যাটস নট ট্রু। এটা টোটালি একটা ভুল ধারণা, এটা একটা কুসংস্কারের মতো। কি কম্পিউটার ব্যবহার করার জন্য কখনোই কোনো এসির প্রয়োজন নেই। হ্যাঁ, তবে কম্পিউটারকে ঠান্ডা রাখার জন্য, কম্পিউটারের যে মাদারবোর্ড প্রসেসর এগুলোকে ঠান্ডা রাখার জন্য ওর যে নিজস্ব কুলিং সিস্টেম বা ফ্যানগুলো আছে এইগুলা যাতে ঠিকভাবে কাজ করে এবং ওই ফ্যানগুলা বা বাতাস চলাচলের যে পথগুলা সেগুলো যাতে কোনোভাবে বন্ধ না থাকে সেইগুলো আমাদেরকে শিওর করতে হবে যে আসলে ওইগুলা স্বাভাবিকভাবে আছে এবং স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু কম্পিউটারকে ঠিক রাখার জন্য যে আমাকে এসি লাগাতে হবে ঘরের মধ্যে, এটা কোনো ফ্যাক্টই না, এটা টোটালি একটা ভুল কথা। শুধুমাত্র কম্পিউটারের ভিতরে বাতাস চলাচলগুলোর যদি পথগুলো সঠিকভাবে খোলা রাখা যায় এবং ওর যে নিজস্ব ফ্যানগুলো আছে ঠান্ডা রাখার জন্য ফ্যানগুলো চালু রাখতে পারলে দেখবা যে কি কম্পিউটার স্বাভাবিকভাবে খুব সুন্দর মতো দীর্ঘদিন চলতেছে। কারণ কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, এই ডিভাইসটাকে তৈরি করার সময় এমনভাবে তৈরি করা হয়েছে যে একটা মানব দেহ 45 ডিগ্রি টেম্পারেচার কিংবা 55 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত গরম সহ্য করতে পারলেও কম্পিউটারটা মোটামুটি 65 কিংবা 75 এই ধরনের টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারে, কিন্তু তারপরে আর কিন্তু ও সহ্য করতে পারে না, তখন দেখা গেছে যে কর্মক্ষমতার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, প্রসেসরকে ঠান্ডা করার জন্য যে একটা ফ্যানের কথা বলছি, এই যে দেখো বইয়ের মধ্যে দেখাইছে, এই যে দেখতে পারবা, এই যে প্রসেসরের উপরে দেখো একটা চারকোনা একটা ফ্যান, এই ফ্যানটাকে দেওয়া হয়েছে কেন, এই ফ্যানটাকে দেওয়া হয়েছে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য। প্রসেসরটা থাকে এই নিচে, এটার উপরে থার্মাল দিয়ে কি করা হয়, এই ফ্যানটাকে বসানো হয় যাতে প্রসেসরটা দীর্ঘ সময় ব্যবহারের ফলে গরম না হয়ে যায়। আর কম্পিউটারের মধ্যে বাতাস চলাচলের জন্য দেখো এই যে এখানে পথ দেখানো হয়েছে, এই যে লাল যে চিহ্নগুলো দেখানো হয়েছে এখান দিয়ে বাতাসটা, গরম বাতাসটা বের হয়ে যাচ্ছে, আর এই যে নীল যে চিহ্ন দেওয়া হয়েছে এখান দিয়ে ঠান্ডা বাতাসটা প্রবেশ করতেছে, বাইরে থেকে ঠান্ডা বাতাসটা প্রবেশ করে কম্পিউটারের ভিতরের মাদারবোর্ডটাকে ঠান্ডা করতেছে, এবং এই দুটো পথ দিয়ে ফ্যানের মাধ্যমে কি করছে, বাতাসগুলো, গরম বাতাসগুলো ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। তো এই গেল কম্পিউটারের হার্ডওয়্যারের মানে মাদারবোর্ডের যে ঠান্ডা রাখার সিস্টেমের ব্যাপারটা এটা। এবার আসি কিছু আইসিটি পার্ট 2-এ আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের যে কাজটা সেটাতে আসি। আচ্ছা, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের মনিটর। আমরা কিন্তু বেসিক্যালি কোথাও গেলে সর্বপ্রথম কম্পিউটারের যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে কম্পিউটারের মনিটরটা, কারণ যে এটার যে মূল যে মাদারবোর্ড প্রসেসর সম্বলিত যে মূল যে অংশটা সিপিইউটা, এই সিপিইউটা কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম টাইম নিচে রাখা থাকে, যে টেবিলের উপরে কম্পিউটারটাকে বসানো আছে সেই টেবিলের নিচে রাখা থাকে, যার কারণে সহজে আমাদের ওটা চোখে পড়ে না, কিন্তু মনিটরটা কিন্তু সবার আগে চোখে পড়ে এবং আমরা মনিটরটার মধ্যে কিন্তু দেখে দেখে সকল কাজগুলো করি। তো মনিটরটা যদি ময়লা আবর্জনা দ্বারা অপরিচ্ছন্ন থাকে কিংবা যদি আমাদের দেখতে মনিটরের লেখাগুলা বা যেই ভিডিওগুলো আমরা দেখতেছি মনিটরে সেই গ্রাফিক্সগুলো ভিডিওগুলো দেখতে যদি আমাদের সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মনিটরটা আমাদের খুব একটা ফলপ্রসূ হবে না আমাদের জন্য। তো কি করতে হবে আমাদেরকে, তার জন্য অবশ্যই মনিটরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো মনিটর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আগে আমাদের একটু জানা প্রয়োজন যে মনিটরটা কয় প্রকার। মনিটরটা বেসিক্যালি 3 প্রকার: সিআরটি মনিটর, এলসিডি মনিটর, এলইডি মনিটর। আচ্ছা, সিআরটি মনিটরগুলা অনেকে হয়তো দেখো নাই, কারণ তোমরা এখন অ্যাভেলেবেল বাজারে এলইডি বা এলসিডি মনিটরগুলো দেখতে পাও। আমরা যখন ছোট ছিলাম তখন সিআরটি মনিটরগুলো আমরা দেখছি। সিআরটি মনিটরগুলো ছিল যে কি একটু মোটা সোটা বড় টাইপের, খুব ওয়েটফুল একটা মনিটর। এগুলো যে অনেকের বাসায় দেখা গেছে এখন তো স্মার্ট টিভি আছে, এলইডি টিভি আছে, আবার অনেকের বাসায় দেখবা বড় আকারের টিভি আছে কিন্তু যেগুলো কিনা এলইডি এলসিডি না, দেয়ালে ঝুলানো টিভি না, পুরো একটা ট্রলির উপরে রাখা বড় টিভি,
যেই টিভিগুলার মানে চওড়ায়ও যত বড়, মানে দুই দিক থেকেই বেশ মোটা সোটা টাইপের, এই ধরনের মনিটর আগে এক সময় ছিল, এগুলোকে সিআরটি মনিটর বলা হতো। সিআরটি মনিটরের ফুল মিনিং হচ্ছে ক্যাথোড রে টিউব মনিটর। এখানে ক্যাথোড রের যে টিউবগুলো থাকে সেই টিউবগুলোর মাধ্যমে আমরা কি দেখতে পারতাম, সিআরটি মনিটরের মধ্যে যে ভিডিওগুলো বা কালার কম্বিনেশনগুলো, ডট পিক্সেলগুলা, এগুলা পিচগুলা, এগুলা দেখতে পারতাম। এখন এই ক্যাথোড রে টিউবের টেকনোলজিটা এখন আর ব্যবহার করা হয় না, এখন ব্যবহার করা হয় কি এলসিডি বা এলইডি। ঠিক আছে, যেমন এলইডির ফুল মিনিং হচ্ছে কি লেড ইভিনিং ডায়োড। এই লেড ইভিনিং ডায়োডের মধ্যে সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা লেড ইভিনিং ডায়োডের থেকে পাই সেটা হচ্ছে কি বিদ্যুৎ খরচ খুব কম হয় এবং কালার খুব সুন্দর বোঝা যায়, কালারের ডেন্সিটিটা বা ঘনত্বটা খুব ভালো থাকে। ঠিক আছে, এই জন্য আমরা এখন যে কি করি যে এলইডি মনিটর ব্যবহার করি বা এই যে এলসিডি, ঠিক আছে, এলসিডি ব্যবহার করি। ঠিক আছে, লেড ক্যাথোড ডায়োড, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখন ব্যবহার করি। তো যাক, এইগুলার কথা বাদ দিই, সিআরটি মনিটরের কথা যে জন্য বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে সিআরটি মনিটরটা আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি। কিভাবে? একটা সুতি, কারণ সিআরটি মনিটরের উপরে কি থাকে, একটা গ্লাস থাকে, মোটা পুরো একটা গ্লাস, যেটা কিনা অনেক ভালো রকমের আঘাত বা প্রেশার পেলেও সহজে ভাঙে না। খুব মোটা একটা পুরো একটা গ্লাসের একটা আস্তরণ থাকে, যেটার মধ্যে দেখা গেছে তুমি সজোরে কোনো একটা কিছু দিয়ে যদি আঘাত করো খুব সহজে এটা ভেঙে যায় না, কারণ ওই গ্লাসটা তৈরি করা হয়েছে এটা নিরাপত্তার জন্য, খুব পুরো মোটা স্তরের একটা গ্লাস। তো এই গ্লাসটা থাকার কারণে তোমার মনিটরটা খুব সেফ এবং সহজেই তুমি কি করতে পারো, যে কোনো একটা সুতি পাতলা কাপড় নিয়ে কিংবা টিস্যু পেপার, ন্যাপকিন পেপার নিয়ে অনায়াসে তুমি গ্লাসটাকে ভালোভাবে মুছতে পারো, শুকনো ধুলোবালিগুলো, কিংবা দেখা গেছে একটা ডাস্টার দিয়ে ঝেড়ে ফেলতে পারো, কিংবা দেখা গেছে যে ময়লাটা একটু বসে গেছে, তুমি একটা গ্লাস ক্লিনার ইউজ করতে পারো। গ্লাস ক্লিনার কিংবা বাসায় গ্লাস ক্লিনার না থাকলে পানির সাথে ভিনেগার মিশিয়ে গ্লাস ক্লিনার হিসেবে সুন্দর মতন ব্যবহার করতে পারো। তো এই যে ব্যবহার করার যে সিস্টেমটা, এই সিস্টেমটা তোমার সিআরটির ক্ষেত্রে যেরকম, এলসিডি এলইডির ক্ষেত্রে কিন্তু সেরকম না। তুমি সিআরটি মনিটরটাকে একটা কাপড় দিয়ে খুব জোরে জোরে ঘষে ঘষে মুছতে পারতেছো, কিন্তু এলসিডি এলইডি মনিটরের ক্ষেত্রে কিন্তু সেটা তুমি করতে পারবে না। কেন পারবে না? কারণ এলসিডি এলইডি মনিটরের মধ্যে কিন্তু তোমার সিআরটি মনিটরের মধ্যে এরকম পুরো আস্তরের গ্লাস নেই, যার কারণে তুমি যখন কিনা এই এলসিডি এলইডি মনিটরের উপরে সজোরে প্রেশার দিবে, তখন ওর নিচে যে এই যে ডায়োডগুলো আছে, ঠিক আছে, লেড ইভিনিং এলইডি মনিটর যেমন লেড ইভিনিং ডায়োড, ঠিক আছে, এলসিডি মনিটর লেড ক্যাথোড ডায়োড, এই ক্যাথোড ডায়োডগুলা, ঠিক আছে, লেড ডায়োডগুলা কি হবে, তোমার হাতের চাপে বা প্রেসারে কি হবে, ও নষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা যে জিনিসটাকে সঠিক মানে খাঁটি বাংলা ভাষায় যে জিনিসটাকে বলি, ভিতরে পিকচার টিউব থাকে একটা, ওই পিকচার টিউব বলতে যে জিনিসটাকে আমরা বুঝাই, সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন দেখা গেছে কি তোমার মনিটরের কালারটা এক এক জায়গায় এক এক রকম প্রদর্শন করবে, কিংবা দেখা গেছে যে মনিটরে তুমি কাজ করার সময় সঠিকভাবে জিনিসটা কাজ করতে পারবে না। ঠিক আছে, তো এইরকম নানান ধরনের সমস্যাগুলো তখন তোমাকে ফেস করতে হবে। আচ্ছা, তারপর যে জিনিসটার মধ্যে আমরা আছি সেই জিনিসটা হচ্ছে সিআরটি মনিটরের পরিষ্কার করাটা যেমন সহজ, এলইডি মনিটরের পরিষ্কার করাটা অত সহজ না। ওইটাকে একটু সেন্সিটিভ ভাবে তোমাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, হালকা ডাস্টার দিয়ে তুমি ঝেড়ে ময়লাটা পরিষ্কার করে নিতে পারো, কিংবা গ্লাস ক্লিনার দিয়ে যদি মুছতেও যাও খুব সাবধানে আলতোভাবে মুছতে হবে, বেশি চাপাচাপি বা জোরে ঘষাঘষি করা যাবে না, তাহলে মনিটরটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর যে জিনিসটার কথা বলেছে পানি বা তরল। পানি বা তরল বলতে যে জিনিসটাকে বোঝানো হয়েছে, আমরা যে সমস্ত ড্রিঙ্কস পান করি, যেমন একটা কোক, 7 আপ, কিংবা দেখা গেছে কোনো ফ্রুট ড্রিঙ্ক কিংবা জুস, কিংবা দেখা গেছে আমরা নর্মাল যে সাদা পানীয়, এইগুলা যে সাদা পানি যে ব্যবহার করি, এই পানীয় জাতীয় জিনিসগুলা মনিটর বা সিপিইউ বা কিবোর্ড, মাউস এগুলার কাছাকাছি রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ কোনোভাবে যদি হাতের ধাক্কা লেগে যদি পানির গ্লাসটা পড়ে যায় এবং সেখান থেকে পানি যদি আমার মনিটর বা কিবোর্ড বা মাউস বা সিপিইউর ভিতরে প্রবেশ করে, তাহলে আমাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। কীভাবে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে? যে এই যে পানিটা মাদারবোর্ডের ভিতরে যদি পড়ে যায়, মাদারবোর্ডের যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলোর মধ্যে গিয়ে একটা বিশাল রকম সমস্যা সৃষ্টি করবে। সেই সমস্যাটা কী হবে সেটা আমি বলি। পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী, মানে পানির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, যার কারণে একটা আইসি থেকে আরেকটা আইসির মধ্যে যে ডিস্টেন্সটা ছিল বা নিরাপদ দূরত্ব ছিল, শর্ট সার্কিট না হওয়ার জন্য পানিটা গিয়ে কি করবে, দুইটা সার্কিটের মাঝখানে একটা সংযোগ তৈরি করে ফেলবে, বৈদ্যুতিক সংযোগ, যার কারণে বিদ্যুৎ প্রবাহটা হবে এবং একটা শর্ট সার্কিট তৈরি হয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। কিংবা ধরো কিবোর্ডের ভিতরে পড়েছে, কিবোর্ডের ভিতরে পড়লেও কিবোর্ডে আমরা যখন কাজ করি ওরাও কিন্তু বৈদ্যুতিক সিগন্যালগুলো নেয়।
আমি একটা কি প্রেস করলে সেই বৈদ্যুতিক সিগন্যালটা ও মাদারবোর্ডে নিয়ে যায়। ওটার কিবোর্ডের ভিতরেও কিন্তু একটা সার্কিট বোর্ড আছে বড়, যেখানে বৈদ্যুতিক সিগন্যালগুলো আমরা বাটন প্রেসের মাধ্যমে বৈদ্যুতিক সিগন্যালগুলো পাঠাই। তো ওই যে বৈদ্যুতিক যে সার্কিটটা, সেখানেও গিয়ে দেখা গেছে কি করতে পারে, পানিটা শর্ট সার্কিট তৈরি করতে পারে। মাউসগুলো যে আমরা ব্যবহার করি সেখানেও একটা সার্কিট বোর্ড আছে, সেখানেও গিয়ে দেখা গেছে ও শর্ট সার্কিট তৈরি করতে পারে। মনিটরের ভিতরে পানি গেলে মনিটরটার ভিতরে মাদারবোর্ড আছে একটা, সেটাকেও সে নষ্ট করে ফেলতে পারে। তাই পানি বা তরল জাতীয় জিনিসপত্র আমাদের এই কম্পিউটার বা কম্পিউটার জাতীয় এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলোর নিকটস্থ না রাখাটাই সবচাইতে শ্রেয়। এরপর যে জিনিসটার কথা, তৃতীয় পয়েন্ট যেটার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ধুলাবালি। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ধুলাবালি আছে, ঠিক আছে, আমাদের এনভায়রনমেন্টে এরকম, ঠিক আছে। কিন্তু এই ধুলাবালিগুলো থেকে আমাদের কম্পিউটারকে একটু সেফ রেখেই আমাদের ব্যবহার করতে হবে। কেন? কারণ কম্পিউটারের ফ্যানগুলো যখন রানিং থাকে, ও কি করে, বাইরের ঠান্ডা বাতাসটা যখন ভিতরে টানতে চায়, চেষ্টা করে, তখন কি করে, বাহির থেকে ধুলাবালিও কিন্তু বাতাসের সাথে ও ভিতরে নেয়। কন্টিনিউয়াসলি ধুলাবালিগুলো যখন যেতে থাকে, আস্তে আস্তে একসময় দেখা যায় বাতাস প্রবেশের পথ বা বাতাস নির্গত হবার যে পথ, সেই পথগুলো বন্ধ হয়ে যায়। তো এই পথগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে, আমার বাহির থেকে ঠান্ডা বাতাস কিন্তু আর ভিতরে প্রবেশ করতে পারতেছে না, ভিতরের গরম বাতাসটাও বাইরে বের হয়ে যেতে পারছে না, যার কারণে পুরো কম্পিউটারের সিপিইউ ভিতরের অংশটা প্রচন্ড পরিমাণ গরম হয়ে যাবে। এবং এই গরম হয়ে যাওয়ার কারণে আমার কি হবে, কম্পিউটারটা সঠিকভাবে কাজ করতে পারবে না। কারণ অত্যাধিক হিটের কারণে ওর কাজগুলো, স্বাভাবিক কাজকর্মগুলো বিঘ্নিত হতে থাকবে। তাই আমাদের কি করতে হবে, কম্পিউটারের এই বায়ু প্রবেশের পথ এবং বায়ু নির্গত হবার পথগুলো সঠিকভাবে পরিচ্ছন্ন পরিষ্কারভাবে রাখতে হবে। আর সেটা যদি করতে কোনো কারণে আমাদের বড়দের সাহায্যের প্রয়োজন হয়, আমরা সেই সাহায্য নিব। কিন্তু নিজেরা কখনোই একা একা কম্পিউটারের মানে কোনো যন্ত্রাংশ বা কম্পিউটারের যে সিপিইউর উপরে যে বক্সের যে কাভারটা থাকে, সেই কাভারটা খুলে নিজেরা কখনো এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাব না। কারণ তাতে যে কোনো সময় যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। আমরা অবশ্যই সেক্ষেত্রে কি করব, বড়দের সাহায্য নিব। আচ্ছা, এরপরের যে ডিভাইসটার কথা বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সেটা হচ্ছে কিবোর্ডের কথা। আচ্ছা, কিবোর্ডের মধ্যে কিন্তু আমরা সবকিছু লেখালেখির জন্য এইটাকে সারাদিনই ব্যবহার করি। দেখা গেছে একটা ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড লিখতে হচ্ছে, ইমেল অ্যাড্রেস লিখতে হচ্ছে, এটার মধ্যে লিখতেছি। কোনো কিছু একটা টাইপ করতে হচ্ছে, এটার মধ্যে লিখতেছি। মুভি দেখতেছি, ভলিউম বাড়াইতে কমাইতে হবে, এটা ব্যবহার করতেছি। আগে পিছে টানতে হবে, এটা ব্যবহার করতেছি। নেক্সট ট্র্যাকে প্রিভিয়াস ট্র্যাকে যেতে হবে, এই কিবোর্ডই ব্যবহার করতেছি। কিংবা যখন গেমস খেলতেছি, কন্টিনিউয়াসলি কিছু বাটন আমরা প্রেস করে গেমস খেলতে থাকি। কম্পিউটারের মধ্যে যখন সিস্টেম ওয়ার্কগুলো করি, তখনও আমাদের কিন্তু কিবোর্ডের কাজটা লাগে। তো কিবোর্ডের কাজ লাগে না এমন কোনো জায়গা মনে হয় নাই যেখানে কিবোর্ডের কাজ লাগে না। সব ক্ষেত্রেই গেমস খেলা বলো, ছবি দেখা বলো, গান শোনা বলো, টাইপের কাজ বলো, যে কোনো ক্ষেত্রেই কিবোর্ডের কাজটা তোমার লাগবে। তো কিবোর্ডটা যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক বার ব্যবহৃত হয়, এর বাটনগুলোর উপরে কিন্তু আমাদের ফিঙ্গারগুলোর টাচটা লাগে, ঠিক আছে। এই যে ফিঙ্গারগুলোর টাচটা লাগে, তাই টাচ লাগার ফলে কি হয়, বাটনগুলো কিন্তু দেখা গেছে অনেক প্রকার জীবাণুর বা ধুলাবালির মানে দ্বারা মানে আচ্ছন্ন হয়ে যায়। কিভাবে? যখনই আমি বাহির থেকে আসছি, ধরো, কিংবা কেউ একজন আমার বাসায় আসছে বাহির থেকে, সে এসে আমার কম্পিউটার কিবোর্ডে কিছু একটা লিখতেছে, তো তার হাতের মধ্যে যে জীবাণুগুলো বাহির থেকে তার হাতে করে এসেছে, সেই জীবাণুগুলো কিন্তু আমার কিবোর্ডে কির উপরে যাচ্ছে। আবার আমি যখন সেই কিবোর্ডগুলো ব্যবহার করতে যাচ্ছি, তখন কি হচ্ছে, ওই জীবাণুগুলো আবার ওই কিবোর্ড থেকে আমার হাতের মধ্যে আসতেছে। তো এই যে কাজটা হলো, ঠিক আছে, এই কাজটা আমার জীবাণুর সংক্রমণটা আমার বাড়ালো। কিংবা দেখা গেছে যে ধুলাবালু আছে, কন্টিনিউয়াসলি বাতাসে ধুলাবালু এসে, আমাদের ধুলাবালুযুক্ত পরিবেশ, ধুলাবালু বাতাসে এসে দেখা গেছে কি হয়, কিবোর্ডের বাটনগুলোর উপরে পড়ে। বাটনগুলোর মধ্যে যখন আমি হাত দিয়ে কাজ করতে যাই, তখন আমার আঙ্গুলের মধ্যে ধুলাবালিগুলো লাগে। পর দেখা গেছে ওইটা দিয়ে আমি মুখে হাত দিচ্ছি, চোখে হাত দিচ্ছি, শরীরে হাত দিচ্ছি, আমার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় এই ধুলাবালুগুলো ছড়িয়ে যাচ্ছে। তো আমাদেরকে এই ধুলাবালুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং জীবাণুমুক্তভাবেও রাখতে হবে। যে আর এখন যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ চলছে চতুর্দিকে, তো এই সংক্রমণের সময়ও আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে কিছুদিন পর পর আমরা বা দিনে যদি বেশি ব্যবহার করা হয়, কিংবা বাহিরের লোকজন কেউ আসলে তাকে হাত ধুয়ে কম্পিউটারটা, তারপর কিবোর্ডটা ইউজ করতে বলবো, এবং নিজে বাহির থেকে এসে হাত ধুয়ে কিবোর্ডটা ইউজ করবো। আর যদি কোনো কারণে মনে হয় যে জীবাণুর কোনো সংক্রমণ ঘটছে, তাহলে আমরা গ্লাস ক্লিনারটাকে এটার কিবোর্ডের উপরে হালকাভাবে স্প্রে করে দিয়ে, আমরা একটা টিস্যু পেপার দিয়ে বা নরম একটা সুতি কাপড় দিয়ে আমরা কিবোর্ডটা পরিষ্কার করে নেব। এছাড়া ধুলাবালু পড়লে আমরা বিভিন্ন ধরনের ডাস্টার বা ব্রাশ দেখতে পাই কিবোর্ড পরিষ্কার করার জন্য। বাজারে এগুলো এখন অ্যাভেলেবেল, যদিও এই কথাগুলো বইয়ে লেখা নাই, বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়।
ওই ব্রাশ বা ডাস্টারগুলো ইউজ করে কিবোর্ডের ধুলাবালুগুলোকে কন্টিনিউয়াস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এছাড়া বইয়ে যে জিনিসটার কথা বলা হয়েছে কি, যে কিবোর্ডের প্রতিটা কিয়ের মানে দুটো কিয়ের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, ফাঁকগুলো থাকে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কটন বাডের সাহায্যে পরিষ্কার করা হয়। কিন্তু ও এখানে বইয়ের মধ্যে যে ছবিটা দেখানো হয়েছে, দেখো বইয়ের মধ্যে যে কিবোর্ডের ছবিটা দেখানো হয়েছে, এই ধরনের কিবোর্ড কিন্তু আমরা এখন আর বাজারে পাই না। এগুলো ছিল মোটামুটি ধরো 2000 সাল কিংবা তার আগের দিকের কিবোর্ড। এই ধরনের কিবোর্ডগুলো এখন আমরা পাই না। আমাদের এখন যে কিবোর্ডগুলো, সেই কিবোর্ডগুলোর মধ্যে দুটো কিয়ের মাঝখানে, এই যে এখানে যেমন দুটো কি, এই দুইটা কিয়ের মাঝখানে যেরকম গ্যাপ দেখা যাচ্ছে যে কটন বাডটা ইউজ করতেছে, এইরকম গ্যাপ এখন আমাদের কিবোর্ডে থাকে না। আমাদের কিবোর্ডের দুইটা কিয়ের মাঝখানে এখন খুব সীমিত পরিমাণ গ্যাপ থাকে। এই জন্য দেখা গেছে আবার কিছু কিছু ভ্যাকিউম ক্লিনার আছে, যেগুলোর মাধ্যমে বাতাস ভ্যাকিউম করে, ঠিক আছে, আমরা ওই কিবোর্ডগুলোকে ক্লিন করতে পারি। এই পদ্ধতিটাও আমরা বর্তমানে ব্যবহার করতে পারি। তবে বইয়ে যে কথাগুলো বলা আছে সেই জিনিসগুলো তোমাদেরকে মানে পরীক্ষার জন্য পড়ে রাখতে হবে। আর এমনি বর্তমানকালে যেভাবে পরিষ্কার করার ব্যাপার সেটা তো বলে দিলাম, যে তুমি গ্লাস ক্লিনার ইউজ করতে পারো, বিভিন্ন ধরনের ডাস্টার ব্রাশ পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারো, কিংবা কিবোর্ডে পরিষ্কার করার জন্য ছোট ছোট ভ্যাকিউম ক্লিনার আছে, ওইগুলো ইউজ করতে পারো। ইউএসবি ভ্যাকিউম ক্লিনার খুব কম ভোল্টেজ ইউজ করে, 6 ভোল্ট বা 5 ভোল্ট এরকম ইউজ করে ভ্যাকিউম ক্লিনিং এর কাজ করে, এইগুলো চাইলে ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে যে জিনিসটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে মাউস পরিষ্কার করা। মাউস পরিষ্কার করার ক্ষেত্রে যে জিনিসটা বলতে হয়, আগে একটা সময় ছিল যে মাউসগুলো ছিল সবগুলোর নিচে একটা বল থাকতো। এই যে তোমাদেরকে আমি একটু দেখাই, এই যে দেখো এই মাউসটা কিন্তু অপটিক্যাল মাউস, দেখছো এটা নিচে কিন্তু একটা লাইট আছে। আর আগে কি থাকতো, এই মাউসগুলোর নিচে একটা গোল একটা বল থাকতো। এই বলটা আমার সারফেসের উপরে এরকম নড়াচড়া করলে বলটাকে ও ট্র্যাক করতো। বলটা কিভাবে নড়াচড়া করতেছে সেই নড়াচড়ার উপরে ডিপেন্ড করে ও সেন্স করতো যে আমার মনিটরের মধ্যে মাউস পয়েন্টারটা কোথায় প্লেস হবে। কিন্তু এখন টেকনোলজির আপগ্রেডেশনের কারণে এখন আমরা লেজার মাউস পাই, যেগুলোর মধ্যে অপটিক্যাল একটা লেজার ব্যবহার করা হয়, যেই লেজার লাইটটা খুব খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের না, কিন্তু মোটামুটি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের একটা লাইট, যেটা চোখে পড়লে মোটামুটি চোখের ক্ষতি সাধন করতে পারে। এবং এই লাইটটার দ্বারা আমরা যে কোনো সারফেসে, যে কোনো কালারের যে কোনো সারফেসের মধ্যে আমরা পয়েন্টারটাকে আইডেন্টিফাই করতে পারি যে পয়েন্টারটা কোথায় থাকবে। এবং এই মাউসগুলো খুব দ্রুত ময়লা দ্বারা মানে আচ্ছন্ন হয়ে যায়। কিভাবে? লেন্সটা তুমি দেখতে পাবা, এই যে দেখো এখানে যে মাউসটার মধ্যে এই যে একটা পোর্শন দেখা যাচ্ছে, এখানে লাইটটা জ্বলতেছে, যে দেখো আমার আঙ্গুলটা লাল হয়ে যাচ্ছে লাইটটার কারণে। এই লাইটের সেন্সরটা যেখানে যে সারফেসের উপরে পড়বে সেই সারফেসের মধ্যেই ওর অবস্থানটা দেখাবে। এখন কোনো কারণে যদি ময়লা জমে এই পোর্শনটা যদি ব্লক হয়ে যায়, তখন কিন্তু আমার মাউসটা আর কাজ করবে না। তাই আমাকে সর্বদা খেয়াল রাখতে হবে আমার এই মাউসের এই লেন্সের পোর্শনটা, যেখানে একটা কাজ স্বচ্ছ একটা কাজ দেখা যাচ্ছে, যেখান দিয়ে লাইটটা বের হচ্ছে, এই পোর্শনটা যাতে কোনো কারণে ময়লা দ্বারা আচ্ছাদিত না হয়। আর এটা পরিষ্কার করার জন্য আমরা কি করতে পারি, মাউসটাকে কম্পিউটার থেকে কানেকশন মুক্ত করে আমরা কি করতে পারি, ছোট মানে কি বলে কটন বাড আছে, চিকন পাতলা কটন বাড, ওই কটন বাডগুলো বা সুতি কাপড় দিয়ে কি করতে পারি, আমরা মাউসটাকে পরিষ্কার করে নিতে পারি, মুছে পরিষ্কার রাখতে পারি। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, মানে যে সকল ডিভাইসগুলো আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এই হার্ডওয়্যার ডিভাইসগুলোর নিরাপদ ব্যবহারের কথা। এরপরে আমরা আসবো সফটওয়্যার সংক্রান্ত যে ব্যাপারগুলো, সফটওয়্যারকে রক্ষণাবেক্ষণ করা বা সফটওয়্যারের যে নিরাপদ ব্যবহার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে।